প্লিজ একটু মানুষ শোন। মানুষ কি সত্যিই রোবট হতে চলেছে? এগুলো লুপ্ত হয়ে গেলে তো আমি রোবট হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে একটা নতুন জিনিস তৈরি হয়েছে, যেটা হচ্ছে নিউরাল লিঙ্ক। মানুষ আমরা কাদের বলবো? ইমোশন আমাদের কাজ করে না। 15% নিউবর্ন বেবির মধ্যে একদম কমপ্লিটলি ভ্যানিশ। এই অ্যালন মাস্ক 2016 সালে এই ব্রেন আর কম্পিউটারের মধ্যে ইন্টারফেস করার একটা লেটেস্ট ঘটনা ঘটেছে। আমার ওই যন্ত্রগুলো, ওই অর্গ্যানস গুলো যাতে অ্যাক্টিভ থাকে। পালমারিস লঙ্গাস, একটা সময় আমরা কাদার জিনিসে কাঁদবো না, হয়তো হাসবো। শুরু করছি দ্য ডিকোড চ্যানেলের দ্বিতীয় প্রতিবেদন, মানুষ কি সত্যিই রোবট হতে চলেছে। আমরা এটাকে যদি একটু গভীরভাবে ভাবি, বিচার করি, বিশ্লেষণ করি, তাহলে চিকিৎসা বিজ্ঞানের নানা প্রোগ্রেস, নানা উন্নতি, আমাদের মস্তিষ্ক তথা শারীরবৃত্তীয় নানা কার্যকলাপ, অ্যাক্টিভিটি, যেগুলো আমাদের কিন্তু ধীরে ধীরে রোবট হওয়ার পথে নিয়ে চলেছে। টেকনোলজিক্যাল নানা রকম ব্যবহার, যন্ত্রের নানা রকম ব্যবহার, যেগুলো আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি, তার প্রভাবে কিন্তু আমরা একটা সময় গিয়ে সম্পূর্ণ রোবটই হতে চলেছি। এই যে বিষয়টি, এটি প্রথমে শুনলে মনে হয় যে ঠিক আছে, এটা একটা নর্মাল বিষয়, আর সমাজের ডেভেলপমেন্টের বিষয়, উন্নতির বিষয়, প্রযুক্তির একটা শীর্ষে পৌঁছানোর বিষয়, মানুষের সময়কে সংকুচিত করার বিষয়, সময়কে ইউজ করার বিষয়, একটা ডেভেলপমেন্ট সোসাইটির দিকে অগ্রসর হওয়ার বিষয়। সারা পৃথিবী আমরা সেরকম একটা প্রযুক্তিগতভাবে চরম সীমায় পৌঁছাচ্ছি। কিন্তু এর নেগেটিভ দিক, মানুষ আমরা কাদের বলবো? মানুষ বলবো আমরা পাতি বাংলায় বলি মান আর হুশ, যার মধ্যে মান আছে আর হুশ আছে। মানের সাথে আর হুশের সাথে অনেকগুলো অন্যান্য সাবজেক্ট রিলেটেড। শুধু কিছু লজিক্যাল কথাবার্তা বা কিছু সায়েন্টিফিক কারণ, কিছু শারীরবৃত্তীয় কারণে কিন্তু এই দুটো শব্দের সাথে অ্যাটাচ নয়। এখানে তার আবেগ, তার নিজের বিচার বিবেচনা, তার বিবেক, তার দুঃখ, তার ভালোবাসা, তার সমাজের যে সংস্কার, এগুলো কিন্তু ওই মানুষ শব্দটির মধ্যেই লুকিয়ে রয়েছে। এগুলোকে যদি আমি ওই মানুষ শব্দ থেকে বের করে দিই, তাহলে কি আমি আর মানুষ থাকলাম? আমি কি ওই হিউম্যান বিংস থাকলাম? এগুলো লুপ্ত হয়ে গেলে তো আমি রোবট হয়ে গেলাম। অনেকগুলো কারণ, বিজ্ঞানের ভালো খারাপ সবই আছে। যেরকম ভালো হচ্ছে আমাদের শরীরে নানা কৃত্রিম অঙ্গাণু বসানো হয়, যেটা চিকিৎসা বিজ্ঞানের একটা খুব কার্যকরী বিষয়। চিকিৎসা বিজ্ঞান এটাকে মানুষ জীবন ফিরিয়ে দিচ্ছে। আবার সঙ্গে সঙ্গে একটা নতুন জিনিস তৈরি হয়েছে, যেটা হচ্ছে নিউরাল লিঙ্ক। এই নিউরাল লিঙ্ক এই অ্যালন মাস্ক 2016 সালে এই ব্রেন আর কম্পিউটারের মধ্যে ইন্টারফেস করার একটা প্রসেস নিয়ে রিসার্চ শুরু করেছিলেন। চলছে এটা, কিছুটা সাকসেসফুলও হয়েছে। তাতে মানুষের মস্তিষ্কে একটা চিপ বসিয়ে দিয়ে যাতে কম্পিউটারের সাথে তাকে রিলেট করা যায়, সেখান থেকে যাতে কন্ট্রোল দেওয়া যায়, অথবা মানুষ যাতে যে ফর এক্সাম্পল কোন একটা হ্যান্ডিক্যাপ্ট, যে নাকি হাত দিয়ে অ্যাক্টিভিটি করতে পারছে না, অথচ সে যাতে তার ব্রেন দিয়ে ওই কম্পিউটারটাকে কন্ট্রোল করতে পারে। এরকম একটা বিষয় করার জন্য এই ব্রেন কম্পিউটার ইন্টারফেস নিউরাল লিঙ্ক শুরু করেছিল। এটা কিন্তু ওই মানুষ রোবট হয়ে যাওয়ার একটা ধাপের মধ্যেই পড়ে। আমরা অল্প জিনিসে এখন আর বিচলিত হই না। ইমোশন আমাদের কাজ করে না। অনেক জায়গাতেই আমরা বলি বি প্র্যাকটিক্যাল, বি প্র্যাকটিক্যাল। এই বি প্র্যাকটিক্যাল কি? মান আর হুশকে সাইডে সরিয়ে রেখে আমরা যদি বেঁচে থাকতে পারি, দেন আমি প্র্যাকটিক্যাল। বা
আপনি প্র্যাকটিক্যাল। তো সেক্ষেত্রে আমি তো আর মানুষ থাকলাম না। অবশ্যই মানে মানবিক যে ব্যাপারগুলো মানুষের, সেগুলোকে বজিয়ে রেখে তারপরে যদি আমি প্র্যাকটিক্যাল হই, তাহলে কিন্তু এ পার্সন হু ইজ টু মাচ প্র্যাকটিক্যাল। অথবা আমি মানে আমি একটা কম্পিউটার। একটা জিনিস আমরা জানি যে কিছু অর্গ্যানস যেগুলো হিউম্যান বডিতেও এক সময় ছিল, কিন্তু বিভিন্ন কারণে সেগুলো আর নেই। বিভিন্ন কারণ বলতে তার মূল কারণ হচ্ছে বংশানুক্রমিক ধারাবাহিকভাবে জেনারেশন টু জেনারেশন সেই অঙ্গের ব্যবহার না হওয়া। কেন ব্যবহার হয়নি? তার কারণ সমাজ সভ্যতায় মানব সমাজের যে প্রোগ্রেস হয়েছে, সেই প্রোগ্রেসের সাথে তার ব্যবহার করার প্রয়োজনীয়তা নষ্ট হয়ে গেছে বা প্রয়োজন পড়েনি। অ্যাপেন্ডিক্স, এটার আর কোনো ব্যবহার নেই এখন। এ শরীরের থেকে সমস্যাই তৈরি করে কখনো না কখনো। মানুষ একসময় আমরা জানি, আমরা বিবর্তনের বিভিন্ন ধাপে, খুব পাতি বাংলায় বলতে গেলে পরে ওই বানর জাতি থেকে এসছি, আমাদেরও লেজ ছিল, কিন্তু এখন আর লেজ নেই, কারণ তার প্রয়োজন নেই। জেনারেশন টু জেনারেশন আমাদের তার প্রয়োজন পড়েনি। তো লেজ তো নেই, কিন্তু লেজের শেষাংশ টেইল বোন বলে কিন্তু এখনো রয়ে গেছে, যেটাকে আমরা কক্সমিক্স বলি। আমাদের শিরদাঁড়ার একদম শেষ প্রান্তে গেলে পরে সেখানে একটু এখনো বর্ধিত বোন দেখা যায়। আমাদের একটা অরাক কাটার মাসল ছিল এই কানকে নাড়াচাড়া করার জন্য। তখনকার পরিস্থিতিতে প্রয়োজন ছিল, এখন আর নেই, এটি আর নেই। এগুলো আমরা মোটামুটি বিভিন্ন বই পুস্তকে পড়েছি। এটা একদম খুব জেনারেল নলেজ, মোটামুটি সবাই জানে। কিন্তু একটা লেটেস্ট ঘটনা ঘটেছে, নতুন ইনফরমেশন, নতুন নয় বাট এটা রিসেন্ট ডেভেলপ করেছে আর কি। সেটা হচ্ছে পালমারিস লঙ্গাস মাসল। পালমারিস লঙ্গাস মাসল, এটি আমাদের যে ফোর আর্ম এই অংশটাতে আছে, বা হ্যাঁ আছে, আছেই বলবো, ছিল বলাটা এখনই ঠিক হবে না, আছে। এটি জেনারেলি কোনো কিছুকে গ্রিপ করা, ধরে গাছে ওঠা, বা আমাদের যে এর আগের অ্যাক্টিভিটি ছিল ফিজিক্যাল অ্যাক্টিভিটি, সেটার কাজে লাগতো। এই মাসেলটি আজকের ডেটে মানে পুরো গ্লোবাল ক্যালকুলেশন যদি দেখা যায়, তাহলে দেখা যাচ্ছে 15% নিউবর্ন বেবির মধ্যে একদম কমপ্লিটলি ভ্যানিশ, থাকছেন না। অর্থাৎ তার শারীরবৃত্তীয় একটা মারাত্মক চেঞ্জ হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? কারণ তার ব্যবহার নেই। আচ্ছা, এটা তো আমরা জেনারেলি সাবজেক্টগুলোর মধ্যে ধরছি যে তার এই সাবজেক্টগুলোর ব্যবহার নেই বলে আজকে এই পরিস্থিতি। এবার একটু অন্যরকম ভাবে ভাবি। আমার ইমোশন, আমার দুঃখ, আমার বেদনা, আমার কল্পনা, আমার আবেগ, আমার রাগ, এটার জন্য কে দায়ী? এটার জন্য দায়ী মস্তিষ্কের লিম্বিক সিস্টেম। এবং এখানে একটা ভেন্ট্রাল ট্যাগমেন্টেশন এরিয়া রয়েছে। ভেন্ট্রাল ট্যাগমেন্টাল এরিয়া, এই যে ভেন্ট্রাল ট্যাগমেন্টাল এরিয়া VTA, এটা একটা মিড ব্রেনের এরিয়া। এখান থেকেই ডোপামাইন বলে একটা কেমিক্যালি বলতে পারি বলুন, বা একটা কম্পোজিশন, সেটা ক্ষরণ হয়। এই ডোপামাইন বিভিন্ন অঙ্গে গিয়ে পৌঁছায়, বিভিন্ন মস্তিষ্কের বিভিন্ন পার্টে গিয়ে পৌঁছায়, এবং বিভিন্ন সাবজেক্টের জন্য সে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে, রেসপন্সিবল হয়। অর্থাৎ ওই পার্টটি ওই সাবজেক্টের জন্য রেসপন্সিবল হয়।
যেরকম নিউক্লিয়াস অ্যাকুম্বার, এখানে কি হয়, তার প্লেজার, তার মোটিভেশন, এই সাবজেক্টটা রেসপন্সিবল। অর্থাৎ ওখানে ডোপামাইন গেলে পরে ওই অঙ্গটি যদি অ্যাক্টিভ থাকে তাহলে সেই মানুষটি প্লেজার পেতে পারে। ওই অঙ্গটি যদি অ্যাক্টিভ না থাকে তাহলে সে মোটিভেটেড হবে না, সে প্লেজার হবে না। তারপরে প্রিফ্রন্টাল কর্টেক্স, এখানে যখন ডোপামাইন যায় ওই ফ্রন্টাল কর্টেক্স যদি অ্যাক্টিভ থাকে তবে সে প্ল্যানিং করতে পারবে, সে নিজেকে কন্ট্রোল করতে পারবে, এখান থেকে সেলফ কন্ট্রোলটা তৈরি হয়। তো এই প্ল্যানিং, সেলফ কন্ট্রোল বা মোটিভেশন এগুলো তো আজকের ডেটে বহুল ব্যবহৃত হয়, চলছে। মডার্ন ম্যানেজমেন্ট, মডার্ন সায়েন্সের বা আর্থসামাজিক যে জীবনযাত্রা আছে সেখানে এটা আমাদের লাগছে। কিন্তু অ্যামিগডালা বলে একটা অন্য অঙ্গ আছে যেখানে এই ডোপামাইন যে পৌঁছালে পরে আমাদের ইমোশন তৈরি হয়, আমাদের ইমোশন তৈরি হয়। কি ইমোশন? আমাদের দুঃখ হয়, কান্না পায়, আবেগ হয়। এই যে একটা ইমোশনাল সিচুয়েশন, একটা অদ্ভুত ধরনের মানবিক প্রবৃত্তি, মননশীল প্রবৃত্তি, দুঃখ, কষ্ট, বেদনা, যন্ত্রণা, এর জন্য যে অঙ্গটি ব্যবহৃত হয়, যে অঙ্গটি রেসপন্সিবল, সেই অ্যামিগডালা যদি বহুদিন থেকে ব্যবহৃত না হয় তাহলে কি এর কার্যক্ষমতা ধীরে ধীরে জেনারেশন টু জেনারেশন শেষ হয়ে যাবে না? অর্থাৎ একটা সময় আমরা কাদার জিনিসে কাঁদবো না, হয়তো হাসবো, হাসার জিনিসে হাসবো না, বুঝতে পারবো না কি করতে হয়। কোনো বিষয় নিয়ে আমার মন পুলকিত হবে না, নান্দনিক চিন্তাধারা আমার নষ্ট হয়ে যাবে, আমার মন কোনো নির্দিষ্ট বিষয়ে বিচলিত হবে না। তাহলে ওই প্রথমে যে বললাম মানুষ, এই অ্যামিগডালা যদি ধীরে ধীরে ব্যবহার করা কমে যায়, আর এই অ্যামিগডালা যদি সেই কসমিক্সের মতো, সেই অ্যাপেন্ডিক্সের মতো তার কার্যক্ষমতা হারাতে শুরু করে, তাহলে একটা সময় কি আমি রোবট হব না? আমার তো মানও থাকবে না, আমার হুঁশও থাকবে না, আমার কান্না পাবে না, আমার দুঃখ পাবে না, আমি হাসবো না, আমি কাঁদবো না, কোনো বিষয় আমাকে বিচলিত করবে না, আমার আবেগ নেই, আমার বিবেক নেই, আমি শুধু কন্ট্রোল হই, আমি শুধু ক্যালকুলেশন বুঝি, আমি শুধু লগ বুঝি, আমি শুধু অ্যালগরিদম বুঝি। আমি তখন হয়ে যাব যন্ত্র, আমি তখন বাস্তব অর্থেই রোবট হয়ে যাব, মানুষ থাকবো না। তো সাধু সাবধান, আমাদের যেরকম যন্ত্রের উন্নতি লাগছে, প্রোগ্রেসিভ মাইন্ড লাগবে, সঙ্গে সঙ্গে এটাও মাথায় রাখতে হবে যে দিনের শেষে আমি যাতে মানুষ থাকি, আমার ওই যন্ত্রগুলো, ওই অর্গ্যানসগুলো যাতে অ্যাক্টিভ থাকে যেগুলো আমাকে মানুষ বানিয়ে রেখেছে। তো যারা এগুলো নিয়ে চর্চা করছে, যারা এগুলো নিয়ে রিসার্চ করছে, তাদের আরো ভালো করে ভাবা উচিত, তাদের আরো এটাকে প্রচার করা উচিত, প্রসার করা উচিত যে প্লিজ একটু মানুষ হন, বি হিউম্যান প্লিজ।